গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবে আজকের প্র্যাকটিস সেটে। তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশের, সেটা ডাব্লিউবিপি হোক অথবা কেপি হোক, যারা পরীক্ষা দিতে চলেছো এই বছর, তাদের জন্য এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ সিরিজ। এবং এই সিরিজে অর্থাৎ এই গণিতের যে প্র্যাকটিস সেটটা আমি শুরু করেছি, সেই প্র্যাকটিস সেটে প্রত্যেকটা প্রশ্ন আমরা কনসেপ্ট ওয়াইজ নিয়ে চলছি এবং খুব সুন্দরভাবে আমরা প্রত্যেকটা প্রশ্ন, যেগুলো তোমাদের একেবারে পরীক্ষার প্রশ্ন দেখতে পাবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এই প্র্যাকটিস সেটে আলোচনা করি। সেই জন্য প্রত্যেকটা প্র্যাকটিস সেট তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রত্যেকে একবার যুক্ত হয়ে যাবে ক্লাসটাকে লাইক করে দিয়ে, এবং একবার প্রত্যেকে শেয়ার করে দেবে। স্যার তোমাদের কাছে অনুরোধ থাকবে ক্লাসটা শেয়ার করে দেবে। চলো, প্রথম প্রশ্নের সঙ্গে আমরা শুরু করবো। প্রত্যেক দিনের মতো প্রত্যেকে পেন পেপার নিয়ে সামনে বসে যাবে। প্রত্যেকটা প্রশ্ন আমি করার আগে তোমরা করার চেষ্টা করবে। চলো, কি বলছে? 7 সেমি ব্যাসার্ধের একটি সীসা গোলার্ধকে 14 সেমি ব্যাসার্ধের একটি শঙ্কুতে পরিণত করতে গেলে তার উচ্চতারা কত হবে আমাকে জিজ্ঞাসা করছে। তার মানে গোলার্ধটাকে গলিয়ে কি করছে? একটা সীসার গোলার্ধ রয়েছে। কার স্যার? কাঁচ। সীসা বলতে কাঁচের একটা গোলার্ধ রয়েছে, যার ব্যাসার্ধটা বলে দিয়েছে আমাকে কত, যার ব্যাসার্ধ বলে দিয়েছে 7, অর্থাৎ r=7। তার মানে দেখো, সীসার গোলার্ধটাকে গলিয়ে আমার কিসে পরিণত করছে? করছে আমার শঙ্কুতে পরিণত করছে। এইটাকে গলিয়ে আমার এইটাকে এটাতে পরিণত করছে, অর্থাৎ গোলার্ধকে গলিয়ে করছে আমার শঙ্কুতে, যার ব্যাসার্ধ কত বলে দিয়েছে শঙ্কুটার স্যার? ব্যাসার্ধ গোলার্ধকে 14 সেমি ব্যাসের একটি শঙ্কুতে। কত সেমি ব্যাসের স্যার বলেছে আমাকে শঙ্কুতে পরিণত করছে? 14 সেমি ব্যাস। ব্যাস বলে দিয়েছে, অর্থাৎ এই পুরোটার দৈর্ঘ্য বলে দিয়েছে 14 সেমি। তাহলে ব্যাসার্ধটা কি কত হয়ে যাবে স্যার? ব্যাসার্ধ হয়ে যাবে 7 সেমি, যেহেতু বলেছে 14 সেমি ব্যাসের একটি শঙ্কুতে পরিণত করছে। আর আমরা জানি যে ব্যাস হয়, ব্যাসার্ধ হয় ব্যাসের অর্ধেক। ব্যাস বলে দিয়েছে 14 সেমি, তাহলে ব্যাসার্ধ শঙ্কুটার কত হয়ে যাবে? 7 সেমি। তার মানে কত সেমি? 7 সেমি ব্যাসার্ধের একটা গোলার্ধকে গলিয়ে 7 সেমি ব্যাসার্ধের একটা শঙ্কুতে যদি পরিণত করা হয়, তাহলে এর উচ্চতারা কত হবে আমাদেরকে জিজ্ঞাসা করছে। তাহলে খুব সহজ প্রশ্ন। এইটাকে গলিয়ে এটাতে পরিণত করছো মানে কি স্যার? এর আয়তন আর এর আয়তনটা আমার সমান হয়ে যাবে। তাহলে আমাদের এই গোলার্ধের আয়তনের ফর্মুলা কি জানি স্যার? 4/3 পাই আর স্কোয়ার সমান, এটার সমান কি হয়ে যাবে স্যার? 1/3 পাই আর স্কোয়ার। গোলার্ধের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর স্কোয়ার, আর শঙ্কুর আয়তনের ফর্মুলাটা কি হয়ে যাবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়ে যাবে। তার মানে এটাকে গলিয়ে এটাকে তৈরি করছি, মানে এর আয়তন আর এর আয়তনটা আমার সমান হয়ে যাবে। তাহলে মান বসিয়ে দাও এবার। দেখো, তার আগে এখানে পাই যাবে, এখানে আর স্কোয়ার আছে, আর স্কোয়ার যাবে, এখানে 3 আছে, এখানে 3 আছে। তাহলে এইচ এর ভ্যালুটা স্যার কত পেয়ে যাবো? এখান থেকে এইচ এর ভ্যালুটা পেয়ে যাব আমরা 4। এইচ এর ভ্যালুটা কত পেয়ে যাব? আচ্ছা আচ্ছা, পাই আর কিউব হবে স্যার, এটা একটু মিস্টেক হচ্ছে। পাই আর কিউব হবে। আয়তনের ফর্মুলা, গোলার্ধের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর কিউব। তার মানে এখানকার দুটো আর এখানকার দুটো চলে যাবে, থাকবে একটা। তার মানে এখানে কত থাকবে স্যার? 4 ইন্টু থাকবে কত? আর এর ভ্যালু কত ছিল গোলার্ধের ছিল 7। তাহলে হয়ে যাবে 4 7 28। 28 কিসে ছিল স্যার? সেমিতে। এককটা কিসে হয়ে যাবে? সেমি। তার মানে উচ্চতা এইচ এর মানটা কত পেয়ে গেলাম স্যার? আমরা 28 সেমি পেয়ে গেলাম। তার মানে শঙ্কুর, এই যে শঙ্কুটা পেলাম, এই শঙ্কুর উচ্চতাটা কত হবে স্যার? 28 সেমি হবে। সবসময় মনে রাখবে একটা জিনিস, যে কোনো বস্তুকে যদি গলিয়ে আমরা অন্য কোনো একটা বস্তু তৈরি করি, তার আয়তন আর যে বস্তুটা তৈরি করব তার আয়তনটা হয়ে যাবে সমান। গোলার্ধকে গলিয়ে তৈরি করছি আমরা এটা, তাহলে এর আয়তন আর এর আয়তন কি হয়ে যাবে স্যার? সমান হয়ে যাবে। আর এর আয়তনের ফর্মুলা কি জানি? 4/3 পাই আর কিউব। তার মানে এর আয়তন কার সমান হবে? এর আয়তনের ফর্মুলা কি জানি স্যার? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখান থেকে আমরা দেখো, এপারে পাই কাটলো, নিচে 3 কেটে গেল। এখানে আর কিউব মানে কটা আর আছে স্যার? এখানে 3টা আর। এখানে আর স্কোয়ার মানে কত আর থেকে যায়? এখানে দুটো। দুটো আর দুটো কেটে যাবে, থাকবে এখানে একটা। তার মানে 4 ইন্টু আর এর ভ্যালুটা কত ছিল? 7। তার মানে 4 ইন্টু 7 কত হলো? 28। এইচ এর ভ্যালুটা পেয়ে গেলাম 28 সেমি, অর্থাৎ উচ্চতাটা পেয়ে গেলাম 28 সেমি। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছিল কি স্যার? শঙ্কুর উচ্চতা কত হবে? তাহলে শঙ্কুর উচ্চতা কত? 28 সেমি পেয়ে যাবো। চলো, 28 সেমি কোথায় রয়েছে? অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখবে, একেবারে 0 থেকে নিয়ে চলবো স্যার, আস্তে আস্তে আমরা নিজের গতিটাকে বৃদ্ধি করব। চলো,
কি বলছে, একটি ঘড়ি 25% লসে 15,000 টাকায় বিক্রি করা হয়, ঘড়ির দাম কত? 25% লসে বিক্রি করছে, তার মানে দেখো 25% লসে বিক্রি করছে। 25% কথার অর্থ কি স্যার? 25/100, কাটাকাটি করতে গেলে 4/25 1/4, 25% লস মানে পেলাম আমরা 1/4। 25%-এর কথার অর্থ কি স্যার? 1/4 ফ্র্যাকশনে পরিণত করলে, অর্থাৎ বস্তুটার দাম যদি 4 টাকা থাকে তাহলে 1 টাকাতে তুমি 1 টাকা লসে বিক্রি করছো, অর্থাৎ ক্রয় মূল্য বা সিপিটা যদি তোমার 4 টাকা হয় তাহলে ক টাকা লস করছো? 1 টাকা লসে বিক্রি করছো। কিনেছো 4 টাকায়, লস করে বিক্রি করছো 1 টাকা, তাহলে বিক্রি করবে কত টাকায়? অবশ্যই তুমি বিক্রি করেছো বা সেলিং প্রাইসটা কত হয়ে যাবে স্যার? 4 থেকে 3 বাদ দিয়ে দাও 1, 4 থেকে 1 বাদ দিয়ে দাও 3, তার মানে 3 টাকায় বিক্রি করেছো। কিন্তু আমাকে প্রশ্নে বলছে যে 25% লসে 15,000 টাকায় বিক্রি করেছে কত? 15,000, আর আমরা এখানে পেলাম কত? 3, তার মানে 3-এর ভ্যালুটা কাকে বলছে স্যার? 15,000-এর সমান। 1-এর ভ্যালু কত হয়ে যাবে? 15,000/3। তাহলে আমাকে কি বের করতে বলেছে? যে ঘড়ির দাম কত, অর্থাৎ ঘড়ির ক্রয় মূল্যটা কত? ঘড়ির ক্রয় মূল্য স্যার কত ছিল? 4, 4-এর ভ্যালুটা কত হয়ে যাবে? 15,000/3 ইন্টু 4, কাটো, 3×5 15, 1 2 3, তাহলে কত হয়ে যাবে? 4×5 20, 0 0 0, কত হয়ে গেল স্যার? 20,000। ঘড়ির মূল্যটা স্যার কত পেয়ে গেলাম? 20,000। এখান থেকে সোজা মনে রাখবে যে যখনই পার্সেন্টেজ বলবে আগে আমরা পার্সেন্টেজটাকে ভেঙে ফ্র্যাকশনে অর্থাৎ ভগ্নাংশে পরিণত করব। বলেছে 25% লস, 25% লস কথার অর্থ কি? 4 টাকা যদি কিনে থাকো 4 টাকাতে, তাহলে 1 টাকা লসে বিক্রি করবে, তাহলে বিক্রি করবে ক টাকায়? 3 টাকায়, 3 টাকায় বিক্রি করছে। কিন্তু আমাকে প্রশ্নে বলছে যে 15,000 টাকায় বিক্রি করার ফলে 25% লস হয়েছে, তার মানে কি এই 3-এর ভ্যালুটা কাকে বোঝাচ্ছে স্যার? 15,000-কে। তার মানে 3-এর ভ্যালু যদি 15,000 হয় তাহলে 1-এর ভ্যালু হয়ে যাবে এত, তাহলে 4-এর ভ্যালু, অর্থাৎ ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্য কত ইউনিট ধরেছিলাম? 4 ইউনিট, তার মানে 4-এর ভ্যালুটা হয়ে যাবে কত স্যার? কাটাকাটি করতে গেলে 20,000। তার মানে ঘড়ির মূল্যটা কত ছিল স্যার? ঘড়ির মূল্য 20,000। চলো পরের প্রশ্ন দেখবে। কি বলছে, একজন ব্যাটসম্যান তার 5 ইনিংসে 50 56 42 38 এবং 78 রান করেন। 6 ইনিংসে তার গড় 60 করতে হলে 6 নম্বর ইনিংসে সে কত রান করবে? তার মানে 5টা ইনিংস খেলেছে, যেখানে তার কত রান করেছে? প্রথম ইনিংসে করেছে, অর্থাৎ প্রথম ম্যাচে করেছে কত? 50, তারপরের ম্যাচে কত করেছে? 56, তারপরের ম্যাচে কত করেছে? 42, তারপরে কত করেছে স্যার? 38, এবং আর কত করেছে স্যার? 78 রান। অর্থাৎ 5টা ম্যাচ খেলে, প্রথম 5টা ম্যাচ খেলে স্যার 50 56 42 38 78 রান করেছে। তাহলে বলছে যে 6 নম্বর ম্যাচে, অর্থাৎ 6 নম্বর ম্যাচে সে কত রান করলে এই 6 নম্বর ম্যাচ টোটাল 6টা ম্যাচের টোটাল গড়টা আমার হয়ে যাবে কত স্যার? গড়টা হয়ে যাবে 60। কত হয়ে যাবে স্যার? গড়টা হয়ে যাবে 60। তাহলে গড় বের করার নিয়ম কি? আমরা ধরে নিলাম যে 6 নম্বর ইনিংসে সে এক্স রান করছে, আমরা তো জানি না কত রান করছে, কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে 6 নম্বর অর্থাৎ 6টা ইনিংসের মোট গড়টা হয়ে যাবে কত স্যার? 60। তার মানে আমরা ধরে নিলাম যে 6 নম্বর ইনিংসে করেছে কত রান? সে এক্স রান। তাহলে গড় বের করার নিয়ম কি জানি আমরা? যে প্রত্যেকটা সংখ্যার যোগফল, কত রান করেছে সবটির যোগফল করো, 50 56 যোগ 42 যোগ 38 যোগ 78 যোগ 6 নম্বর ইনিংসে এক্স রান করেছে বাই কি করে দিই আমরা? যে কতটা ইনিংস, কয়টা ইনিংস খেলেছে স্যার? 1 2 3 4 5 6, তার মানে 6টা ইনিংস খেলেছে। তার মানে আমরা 6টা ইনিংসের গড় রানটা পেয়ে গেলাম এখান থেকে ক্যালকুলেশন করলে। কিন্তু আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে এদের গড়টা কত হবে? 60 হবে। তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম গড়টা 60। ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা পেয়ে যাব কত? এক্স এর ভ্যালুটা, আর এক্স এর ভ্যালু যেটা পাবো সেটা হয়ে যাবে আমার 6 নম্বর ম্যাচের রান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে তোমরা এই নিয়মে যদি করতে চাও তাহলে এখান থেকে করে নেবে। আর একটা মেথড রয়েছে, সেটাও আমি বলে দেবো তোমাদেরকে, একেবারে সহজ মেথড, খুব কম সময় হয়ে যাবে। দেখো বলছে যে 6 নম্বর ইনিংসে কত রান করতে গেলে তার পুরো, অর্থাৎ 6 নম্বর ইনিংসের মোট টোটাল গড় রানটা হবে আমার 60। তার মানে গড়টা বলে দিয়েছে 60। কত বলে দিয়েছে স্যার? গড়টা বলে দিয়েছে 60 হবে। তার মানে আমি 60-এর সঙ্গে প্রত্যেকটা সংখ্যাকে কম্পেয়ার করব, কত বেশি বা কম। 50 60-এর যাতে কত বেশি বা কম? 50 কম রয়েছে 10, যখনই কম থাকবে সেখানে মাইনাস লিখো।
56 60-এর চাইতে কত কম স্যার? -4 কম। 42 60-এর চাইতে কত কম স্যার? 18 কম, মাইনাসে লিখো। 38 কত স্যার? 22 কম, মাইনাস লিখো। 78 কত বেশি স্যার? 18 বেশি, তাহলে +18 লিখো। তাহলে দেখো +18 -18, প্লাস আর মাইনাসে কাটাকাটি করো, +18 -18 কেটে দাও। তাহলে দেখো মাইনাসগুলো থাকলো কত? -10 -4 -22, তাহলে টোটাল কত মাইনাস হয়ে যাবে? 22 আর 10-এ 32, 32 আর 4-এ কত হয়ে গেল? 36। তার মানে এই যে যখনই এইখানে মাইনাস ভ্যালু পেলাম, এই কত বেশি কমগুলো বের করে আমি যখনই মাইনাসে ভ্যালুটা পেলাম, তখন যে গড়টা বলেছে গড়ের সঙ্গে 60-এর সঙ্গে কত যোগ করে দিব স্যার? এই 60-এর সঙ্গে যোগ করে দিব এই 36টা। এখানে যখনই স্যার এগুলোকে ক্যালকুলেশন করে আমরা মাইনাসে ভ্যালু পাবো তখন করে দিব যোগ, আর যদি এখানে যদি প্লাসে ভ্যালু পাই তাহলে করে দিব মাইনাস। তার মানে মাইনাসে ভ্যালু পেয়েছি, যোগ করে দিব। তাহলে 60 আর 36 কত হয়ে গেল স্যার? 96। তার মানে 6 নম্বর ইনিংসে সে কত রান করতে হবে? তাকে 96 রান করতে হবে। 96 কোথায় রয়েছে স্যার? অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এভাবে তোমরা একেবারে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে, এত বড় ক্যালকুলেশন না করে। আমাকে বলেই দিয়েছে প্রশ্নে যে 6 নম্বর ইনিংসে কত রান করলে টোটাল ম্যাচের গড় রানটা আমার 60 হবে। তাহলে গড়টা বলে দিয়েছে 60-এর চাইতে প্রত্যেকটার সঙ্গে আমরা কম্পেয়ার করবো যে কত বেশি বা কম রয়েছে। তাহলে দেখবো এখানে যেগুলো কম হবে সেগুলোকে মাইনাস দ্বারা লিখবো, যেগুলো বেশি হবে, যত বেশি হবে সেটাকে প্লাস দ্বারা লিখবো। এবার দেখবো যে প্লাস মাইনাসে কোথাও কাটাকাটি যাচ্ছে কি না, গেলে কেটে দিব। এখানে -18 +18 কেটে দিলাম। এবার এক্সট্রা কিছু করতে হবে না, এক্সের যেহেতু ভ্যালু বের করতে বলেছে এক্সট্রাকে কিছু করবো না। তাহলে এবার দেখো -4 -4 -10 -4 -22 কত হয়ে যাবে? মাইনাসে হয়ে যাবে 36 আমার। তার মানে -36 হয়ে গেল। আর এখানে যখনই মাইনাসের ভ্যালু আসবে তখন কি করে দিব আমরা? যখনই মাইনাসের ভ্যালু আসবে তখন গড়ের সঙ্গে, যেটা আমাকে গড় বলেছে সেই গড়ের সঙ্গে আমরা 36 যোগ করে দিব। আর যদি এখানে প্লাসে ভ্যালু আসে তাহলে মাইনাস করে দিব। তাহলে যেটা অ্যান্সার পাবো সেটা হয়ে যাবে আমার এক্সের ভ্যালু। তার মানে 6 নম্বর ম্যাচে সে কত রান করেছে স্যার? 6 নম্বর ম্যাচে রান করেছে 96। আশা করি বুঝতে পেরেছো। এবার এই টাইপের যত প্রশ্ন আসবে তোমরা এই মেথডে করতে পারবে এবং খুব কম সময়ের মধ্যে করতে পারবে। আশা করি তোমরা প্রত্যেকে যেটা কাজ হবে প্র্যাকটিস করবে, এই টাইপের অঙ্ক নিজেরাই তৈরি করে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে ভুল হওয়ার সম্ভাবনাটা এবার কমে যাবে। চলো পরের প্রশ্ন দেখবে। খুব সুন্দর প্রশ্ন রয়েছে পরেরটা। কি বলছে আমার? যে 90 লিটার দুধ ও পানির মিশ্রণে কত লিটার স্যার? 90 লিটার দুধ ও পানির মিশ্রণ রয়েছে। 90 লিটার, টোটাল 90 লিটার দুধ আর পানির মিশ্রণ রয়েছে, যার অনুপাত হচ্ছে দুধ এবং পানি। আচ্ছা কি বলছে? মিশ্রণের দুধ ও পানি। দুধ বলতে কি? মিল্ক, এম ফর লিখবো আমরা মিল্ক, আর ডাব্লিউ ফর ওয়াটার। দুধ এবং জলের অনুপাতটা কত রয়েছে? 4:1, অর্থাৎ 4:1 রয়েছে কি আমাদের দুধ এবং জলটা। তাহলে বলছে যে মিশ্রণে কত লিটার জল যোগ করতে হবে যাদের দুধের জলের অনুপাত 3:1 হয়ে যায়। তাহলে মিশ্রণটাতে কত লিটার কি যোগ করতে বলেছে? যে কতটা জল যোগ করতে হবে। তাহলে আগে আমরা এখান থেকে বের করব যে এই 90 লিটার মিশ্রণের মধ্যে কত লিটার দুধ রয়েছে, কত লিটার জল রয়েছে। তাহলে কিভাবে বের করব? দেখো দুধ আর জলের অনুপাতটা দেওয়া আছে 4:1। তার মানে দুধ আর জল মিলিয়ে কত আছে স্যার? 4 + 1 হয়ে যাবে 5 লিটার, 5 ইউনিট। তার মানে পেয়ে গেলাম আমরা দুধ আর জলের মিশ্রণটা কত? 5 ইউনিট। কিন্তু প্রশ্নে বলছে যে দুধ আর জল মিলিয়ে রয়েছে 90 লিটার। তার মানে এই 5 কাকে দেখাচ্ছে স্যার? 90 এর সমান। তার মানে 1 এর ভ্যালুটা কত হয়ে যাবে? 90/5। কাটাকাটি করতে গেলে কত হয়ে যাবে? 5 × 5 5 × 8 40। তার মানে 1 ইউনিটের মানটা পেয়ে গেলাম আমরা কত? 1 ইউনিটের মানটা পেয়ে গেলাম 18 লিটার। তার মানে 1 এর মান যদি 18 হয় তাহলে 4 এর মান কত হয়ে যাবে? তার মানে 4 কি ছিল? মিল্ক। তার মানে মিল্ক কত হয়ে যাবে? 4 এর সঙ্গে 18 গুণ করে দাও। 4 18 কত হয়ে যাবে? 4 8 32 2 তাহলে 3 7 72। তার মানে মিল্কটা কত পেয়ে গেলাম স্যার? 72। কিভাবে করলাম? 1 ইউনিটের মান এখান থেকে বের করব। এবার 1 ইউনিটের যেটা মানটা আসবে সেটাকে একবার 4 এর সঙ্গে গুণ করে দেবো, একবার 1 এর সঙ্গে গুণ করে দেবো। তাহলে 4 এর সঙ্গে গুণ করে কত পেলাম? 72। তাহলে 72টা কি হবে? 72 লিটার আছে মিল্ক, মিল্ক কথা দুধ। আর ওয়াটার কত হয়ে যাবে স্যার? 1 এর সঙ্গে 18 গুণ করে দাও, হয়ে যাবে 18। তার মানে 18 লিটার কি আছে? দুধ আছে। তারপর আমাকে বলছে কত লিটার জল যোগ করলে। তার মানে দেখো 72 লিটার দুধ রয়েছে, এবার জল যোগ করতে বলছে। তাহলে 18 লিটারের সঙ্গে কত লিটার জল যোগ করলে গেলে আমাদের অনুপাতটা কত হয়ে যাবে? দুধ এবং জলের অনুপাতটা হয়ে যাবে কত স্যার? বলে দিয়েছে প্রশ্নে যে 3:1 হয়ে যাবে। তার মানে দেখো 72 লিটার দুধ ছিল অনুপাত,
18 লিটার জলের সঙ্গে আমরা ধরে নিলাম যে x লিটার জল যোগ করতে হবে, তাহলে দুধ আর জলের অনুপাতটা কত হয়ে যাবে 72:18 প্লাস x। তাহলে তাদের অনুপাতটা কত হয়ে যাবে প্রশ্নে বলেছে 3:4। তাহলে এখান থেকে আমরা বের করব 72 অনুপাত মানে কি বাই আকারে লেখা 18 প্লাস x সমান কত হয়ে যাবে 3/4। 3/4 এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। দেখো এখান থেকে 18 তে কোনাকুনি গুণ করো এটা আর এটা, তাহলে কত হয়ে যাবে 3×18 54 প্লাস 3x ইকুয়াল টু কত হয়ে যাবে 72×4। 72×4 করলে 4×2 8 আর 4×7 28 288। তার মানে 3x সমান কত হয়ে যাবে স্যার এই 54টা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে 288 বিয়োগ 54, তাহলে 288 বিয়োগ 54 করতে গেলে কত হয়ে যাবে 4 3 2 234। তার মানে x এর ভ্যালুটা কত হয়ে যাবে এখান থেকে যদি কাটাকাটি করি 3 7 21 3 8 24, তাহলে x এর ভ্যালুটা হয়ে গেল স্যার 78। তার মানে আমাদেরকে কত লিটার মেশাতে হবে স্যার আমাদেরকে মেশাতে হবে, আচ্ছা এখান থেকে দেখে নাও এই জিনিসটা এখানে দেখে নাও, এই জিনিসটা এখানে দেখে নাও, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে 54 প্লাস 3x ইকুয়াল টু কত হয়ে যাবে স্যার এটা গুণ করতে গেলে হয়ে যাবে আমাদের আচ্ছা 4×2 8 4×7 28 288। তার মানে 54 প্লাস 3x এর ভ্যালুটা কত পেয়ে গেলাম আমরা 288। তাহলে এখান থেকে 3x এর ভ্যালুটা কত পেয়ে যাব 54টা ওপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস করে দিলে কত হয়ে যাবে 234। তাহলে এখান থেকে কাটাকাটি করো 3 7 21 3 8 24, তাহলে x এর ভ্যালুটা পেয়ে গেলাম আমরা 78। তার মানে কত লিটার জল যোগ করতে হবে স্যার আমাদেরকে, আচ্ছা একটু মিস্টেক হচ্ছে মনে কোথাও 18 লিটার x 72/18 প্লাস x লিটার করতে গেলে 3 আচ্ছা 3:1 বলেছিল, এখানে একটু মিক্সড হবে 3:1। তার মানে 3 যদি 1 হয় 3:1 মানে কি 1 হবে এখানে, তার মানে এটা কত হয়ে যাবে কোনাকুনি যদি গুণ করি আমরা এটা দ্বারা 1 দ্বারা 72 একে 72, তার মানে 72 লিটার। তাহলে 3x এর ভ্যালুটা কত হয়ে যাবে 72 বিয়োগ 54, তাহলে 72 বিয়োগ 54 করে দিলে 8 6 বাদ 1 18, তার মানে 3x এর ভ্যালুটা 18 পেলাম, তাহলে x এর ভ্যালুটা কত হয়ে যাবে 6, x এর ভ্যালু 6। তার মানে কত লিটার স্যার জল মেশাতে হবে আমরা ধরেছিলাম যে x লিটার জল মেশাতে হবে, তাহলে x এর ভ্যালুটা কত পেলাম 6। তার মানে 6 লিটার যদি আমরা জল মিশিয়ে দিই তাহলে অনুপাতটা কত হয়ে যাবে 3:1। চলো পরের প্রশ্নটা দেখবে। আশা করি বুঝতে পেরেছো। প্রশ্ন কি বলছে স্যার আমার 9 ভাজক, খুব সুন্দর প্রশ্ন রয়েছে, বলছে প্রদত্ত অভিব্যক্তিটির মান কত, অর্থাৎ নিচের সমীকরণটির মান কত। আমাদের যদি কোনটার পরে কোনটা করতে হবে ক্যালকুলেশন যদি রুলসটা মনে থাকে বডমাসের, তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এই টাইপের আমরা না ভুল করে করতে পারবো। চলো রুলসটা আমি বলে দেবো তোমাদেরকে। প্রথম প্রশ্নে কি বলেছে আগে প্রশ্নটা দেখো, 9 ভাজক 3/5 যোগ কত বলেছে স্যার আমার 3/5 যোগ 25 4/5 যোগ 3/15 বিয়োগ 9 অফ কত বলেছে, আচ্ছা অফ যেখানে দেখতে হবে, আমি আগের ক্লাসে হয়তো বলেছিলাম তোমাদেরকে অফ যেখানে দেখতে হবে সেখানে কি স্যার অফ মানে গুণ, অফ মানে কি স্যার গুণ, অফ যেখানে দেখতে হবে গুণ বসে, তাহলে বলছে অফ 2/3। তাহলে দেখো বেসিক্যালি আগে আমরা যেখানে দেখতে পাবো যে গুণ যোগ ভাগ সব কিছু মিক্স আছে, আগে আমরা ভাগের কাজ করব। তার ভাগের আশেপাশে যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা অন্য কিছু করব। তাহলে দেখো 9 ভাজক ভাগ আছে মানে কি ভাগটাকে আমরা যদি গুণ করি, মনে রাখবে ভাগের জায়গাতে যদি গুণ বসে করি তাহলে এই সংখ্যাটা যেটা আছে সেটা উল্টে যাবে, 5টা চলে যাবে উপরে 3টা চলে আসবে নিচে। সবসময় মনে রাখবে যে ভাগটাকে গুণ করতে গেলে 5টা উপরে চলে যাবে 3টা নিচে আসবে। তাহলে এখানে কারো 3 3 9 প্লাস কত ছিল 25। এবার দেখো এর আশেপাশে কি কোথাও ভাগ আছে, ভাগ নেই, তার মানে আগে আমরা যোগটা করে নিব। তাহলে 15 আর 5-এর লসাগু হয়ে যাবে 15, তাহলে 3 4 12 প্লাস কিভাবে 5 দ্বারা ভাগ করব 15কে কত পাবো 3, 3 দ্বারা 4কে গুণ করলে 3 4 12 প্লাস 15 দ্বারা 15 এক ভাগ ফল হলো 1 দ্বারা গুণ করো 3 মাইনাস 3 দ্বারা কাটাকাটি করো 3 3 9, তাহলে 3 2 কত হয়ে যাবে স্যার 6, তার মানে এখানে থাকলো কত -6। তার মানে এখানে দেখো
3 5 কত স্যার 15, 15 যোগ 25, 12 আর 3 স্যার কত হয়ে যাবে যোগ করলে, 12 আর 3 হয়ে যাবে আমার 15, যোগ করে 15 পাবো। তাহলে 15 15 কাটলে হয়ে যাবে 1, আর 25 এখানে কিছু নেই মানে গুণ আছে, 25 ইন্টু 1 করে দিলে স্যার কত হয়ে যাবে আমাদের, 25 ইন্টু 1 করে দিলে হয়ে যাবে আমাদের 25। তার মানে এটা আমরা পেয়ে গেলাম কত 25 বিয়োগ 6। তার মানে দেখো এবার এবার কিসের কাজ হবে, যোগের কাজ। তাহলে 15 আর 25 কত হয়ে যাবে 40, 40 বিয়োগ 6 কত হয়ে যাবে স্যার 34। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে গেল স্যার 34। 34 কত দাগের অ্যান্সার রয়েছে স্যার 34, অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আগে আমাদের বড মাসের রুল মনে রাখবে, আগে যদি কোনো সংখ্যার উপরে আমার এই টাইপের বার চিহ্ন থাকে তাহলে সেটার কাজ হবে, তারপরে হবে আমাদের ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ। আচ্ছা তারপরে কিসের হবে দেখো, যদি এই চিহ্নটা থাকে এরপরে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের পরে ভাগের কাজ, ভাগের পরে গুণের কাজ, গুণের পরে যোগ, যোগের পরে বিয়োগের কাজ হয় আমাদের। এই জিনিসগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। এই রুলস অনুযায়ী করতে হবে, আগে ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। চলো পরের প্রশ্নটা পড়বে, প্রত্যেকে করার চেষ্টা করবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু স্যার তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার জন্য আলাদা, অর্থাৎ কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের যারা তোমরা পরীক্ষার্থী রয়েছে, যারা পরীক্ষা দিবে এই বছর, তাদের জন্য প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আমি খুব বাছাই করে তোমাদের জন্য প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। চলো পুরো প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে কি টাইপের এক্সামিনার দেই প্রশ্নগুলো, কি টাইপের আসতে পারে, কি অ্যাডভান্স লেভেলের ম্যাথ আসতে পারে, প্রত্যেকটা জিনিস আমি ক্যালকুলেশন করে তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো বলছে যদি এ হলো, আচ্ছা বলছে এ হলো প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড়, এ হচ্ছে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড়, বি হলো প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড় যা নিখুঁত বর্গ, বি প্রথম এমন 5টি সংখ্যার স্বাভাবিক গড় যেগুলো হচ্ছে নিখুঁত বর্গর গড়, সেটাও বলছি। দেখো আগে প্রশ্নটা পড়ে নাও। বলছে তাহলে এ এবং বি এর গড় কত, তাহলে আগে আমাদেরকে এ আর বি এর ভ্যালু বলতে হবে। তাহলে এ কার গড় স্যার, এ হচ্ছে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড়। তাহলে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা কি স্যার, ন্যাচারাল নাম্বার। আচ্ছা ন্যাচারাল নাম্বার তো প্রাকৃতিক সংখ্যা হয়ে গেল। তাহলে দেখো স্বাভাবিক সংখ্যা কি কি স্যার, 1 2 3 4 5। তার মানে প্রথম 5টা স্বাভাবিক সংখ্যা পেয়ে গেলাম 5। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত চলতে থাকবে, এগুলো হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার যোগ 5টা স্বাভাবিক সংখ্যা পেয়ে গেলাম, এদের গড়, তার মানে এদের গড়টা স্যার কত হয়ে যাবে স্যার, প্রত্যেকটার যোগফল 1 + 2 + 3 + 4 + 5 বাই কতটা সংখ্যা আছে, 5টা সংখ্যা। তাহলে 5 দ্বারা ভাগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে, 2 আর 3 3 3 6 4 10 আর 5 15, 15 বাই 5 সমান কত হয়ে যাবে স্যার, কাটাকাটি করতে গেলে 3। তার মানে আমরা পেয়ে গেলাম এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা পেয়ে গেলাম 3। এবার এখান থেকে আমাকে কি বলছে, বি হচ্ছে এমন প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড় যা হচ্ছে নিখুঁত বর্গ। নিখুঁত বর্গ মানে কি, নিখুঁত বর্গ হচ্ছে 1, যেমন 1-এর স্কোয়ার করলে আমরা 1 পাবো। তারপরে হচ্ছে 4, 4 কার স্কোয়ার স্যার, 2-এর স্কোয়ার, মানে কোনো সংখ্যার স্কোয়ার হতে হবে, কোনো সংখ্যার বর্গ হতে হবে, সেগুলো হচ্ছে আমাদের নিখুঁত বর্গ। যেমন এবার কত আসবে 9, 9 কার বর্গ, 3-এর বর্গ। তারপরে কি আসবে 9-এর পরে, 9-এর পরে আসবে আমাদের 16, 16 4-এর বর্গ। দেখো 9 আর 16-র মাঝখানে এমন কোনো সংখ্যা নেই যে নিখুঁত বর্গ হবে। প্রথম 5টি নিব, তাহলে 1 পেলাম, 4 পেলাম, 9 পেলাম, 16 পেলাম, তারপরে হয়ে যাবে 25। তাহলে কত হয়ে গেল 1 2 3 4 5। তার মানে 5টা আমরা সংখ্যা পেয়ে গেলাম যারা নিখুঁত বর্গ, প্রথম 5টা কিন্তু। তাহলে এদের গড়টা কত হয়ে যাবে স্যার, 1 + 4 + 9 + 16 + 25 বাই কত হয়ে যাবে, কয়টা সংখ্যা রয়েছে 5টা, তাহলে 5 দ্বারা ভাগ করে দাও। তাহলে 4 আর 1-এ 5, 9 আর 5-এ কত হয়ে গেল 14, 14 আর 16-তে কত হয়ে গেল 30, 30 আর 25-এ কত হয়ে যাবে স্যার 55, 55/5, কাটাকাটি করতে গেলে পেয়ে যাব 11। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড়টা কত স্যার 3, আর প্রথম 5টি নিখুঁত বর্গ সংখ্যার গড় কত পেয়ে গেলাম 11। তাহলে কি আমাকে বলেছে এ এবং বি এর গড় কত, তাহলে এ এর মান 3 পেয়েছি, বি এর মান 11। তাহলে 3 আর 11-র গড়টা কত হয়ে যাবে স্যার, দুটো সংখ্যার যোগফল 3 + 11 বাই কটা সংখ্যা রয়েছে 1 2, তাহলে 2 দ্বারা ভাগ।
তার মানে 11 আর 3 হয়ে যাবে 14, 14/2 করতে গেলে হয়ে যাবে কাটাকাটি করলে 7, তার মানে 7 পেয়ে গেলাম অ্যান্সার। আমাকে সবশেষে বলেছে এ এবং বি এর গড়, অর্থাৎ এর ভ্যালুটা যেটা পাবো এবং বি এর ভ্যালুটা যেটা পাবো সেই দুটো সংখ্যার আমরা গড় বের করবো। আর গড় বের করার নিয়ম জানি যে সংখ্যাগুলির যোগফল বাই মোট সংখ্যা, অর্থাৎ কতটা সংখ্যা রয়েছে, নাম্বার অফ, আচ্ছা মানে কতটা নম্বর রয়েছে। চলো, আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখবে স্যার। মিশ্রণের অঙ্কটাতে একটু আমার ক্যালকুলেশন মিস্টেক হয়েছিল, 3:1 ছিল, আমি এখানে 4 নিয়েছিলাম, সেজন্য একটু ক্যালকুলেশনটা মিস্টেক হয়েছিল, পরেরগুলো তোমাদেরকে বলে দিলাম। কি বলছে, খুব সুন্দর প্রশ্ন রয়েছে ত্রিকোণমিতি থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেখতে পাওয়া যেতে পারে, ইম্পর্টেন্ট। সেই জন্য আমি তোমাদের এই প্র্যাকটিস সেটে একটা ত্রিকোণমিতির অঙ্ক নিয়েছি। কি বলছে প্রশ্ন দেখতে আছো, তোমাদের সামনে রয়েছে COT কোয়াট এ সমান কত বলেছে স্যার, 12/5। তাহলে আমাকে কার মান বের করতে বলেছে, সাইন এ প্লাস কি বলেছে কস এ ইন্টু কোসেক এর ভ্যালুটা কত হবে আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে আগে আমাদেরকে এইটার কথা বলো তো স্যার, কট এ সমান কি লিখতে পারবো, কট এ মনে রাখবে ট্যান থিটা বা ট্যান এটা কি আমার এখানে অ্যাঙ্গেলের কথা বলেছে, তার মানে এখানে থিটাও থাকতে পারে, এও থাকতে পারে, বিও থাকতে পারে, এক্সও থাকতে পারে, এক্স ওয়াই জেড কিছু একটা দিয়ে দিতে পারে। তাহলে কট এ বা কট থিটা বা ট্যান থিটা যার দিক, মানে ট্যান এ যদি দেওয়া থাকে তাহলে ট্যান এ সমান লিখতে পারবো আমরা সাইন এ বাই কস এ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, লিখে নেবে। আর কট এ সমান হয়ে যাবে আমাদের কস এ বাই সাইন এ। তার মানে কট এর জায়গাতে আমরা কি লিখতে পারবো স্যার, কস এ বাই সাইন এ। তার মানে এটাকে লিখে দাও কস এ বাই সাইন এ। তাহলে কত ছিল ভ্যালুটা, 12/5। তার মানে এখান থেকে আমরা ধরে নেব কস এর ভ্যালুটা, কস এ ভ্যালু 12, সাইন এর ভ্যালু 5। তাহলে এখানে মানটা পুট করে দাও। মানটা পুট করে দিলে স্যার কত হয়ে যাবে দেখে নাও, সাইন এ কত ছিল 5 বসে দাও, প্লাস কস এ কত ছিল স্যার, কস এ ছিল 12, তাহলে 12 ইন্টু কোসেক এর জায়গাতে স্যার লিখতে পারি আমরা কোসেক এ সমান হচ্ছে 1/sin এ। কোসেক এ অর্থাৎ কোসেক থিটা সমান 1/sin এ, 1/sin এ। তার মানে 1/sin এ মানে কি, 1/sin এর মান কত আছে স্যার, 5 বসে দেবো। 12 আর 5 কত হয়ে যাবে স্যার, 17। 17 সঙ্গে গুণ 1 করলে কত আসবে, 17/5। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে গেল স্যার, 17/5। 17/5 কোথায় রয়েছে দেখে নাও একবার, অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, 17/5। তার মানে আমাদের মান কত হয়ে গেল, 17/5। এখান থেকে কট এর মানটা মনে রাখবে যে কট এ সমান কস এ বাই সাইন এ, আর ট্যান যদি দেওয়া থাকতো তাহলে ট্যান এ সমান হয়ে যাবে আমাদের কি স্যার, সাইন এ বাই কস এ। আর একটা ইম্পর্টেন্ট জিনিস লিখে দিবে যে ট্যান এ বা ট্যান থিটা সমান হয়ে যাবে 1/cot এ। ট্যান সমান হচ্ছে 1/cot এ, বা cot এ সমান হয়ে যাবে 1/tan এ, বা cot এ সমান হয়ে যাবে 1/tan এ। এই যে ফর্মুলাটি লিখলাম এটি মনে রাখবে স্যার। এমন নয় যে ভারী বলে কিছুই না স্যার, প্রশ্ন আসতে পারে তোমাদের ত্রিকোণমিতি থেকে, প্রশ্ন দিতেই পারে একটা। সেই জন্য বারে বারে বলবো যে যেগুলো আমি করাচ্ছি প্র্যাকটিস সেটে ত্রিকোণমিতির যদি আসে 2-1টা প্রশ্ন, তাহলে খুব মনোযোগ সহকারে তোমরা সেগুলোকে প্র্যাকটিস করবে। চলো, বয়স সংক্রান্ত প্রশ্ন আগের দিনের ক্লাসে নিয়েছিলাম, আজকেও প্রশ্ন নিচ্ছি প্র্যাকটিস সেটে, কারণ বয়স থেকে একটা না একটা অঙ্ক স্যার 100% গ্যারেন্টি তুমি দেখতেই পাবে পরীক্ষা হলে, সেই জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো প্রত্যেকে করার চেষ্টা করবে। আমি করার টেকনিক বলে দিয়েছিলাম কালকে যে কিভাবে করবে, যখনই এজ রিলেটেড প্রশ্নগুলো আসবে আমরা কিভাবে করব বলেছিলাম, একদিক থেকে পড়বো একদিক থেকে করব। তাহলে দেখো, সাহিলের বর্তমান বয়স হচ্ছে তার সন্তানের বয়সের 4 গুণ। সাহিল আর তার সন্তান রয়েছে, কে কে রয়েছে স্যার, সাহিল রয়েছে আর তার সন্তান। সাহিলের বয়স হচ্ছে, সাহিলের বর্তমান বয়স অর্থাৎ বর্তমানের বয়সটা হচ্ছে তার সন্তানের বয়সের 4 গুণ, তার
কার সন্তানের? সাহিলের সন্তানের বয়সের 4 গুণ। তার মানে যে তার সন্তানের বয়স যদি আমি এক্স ধরি বর্তমান বয়স, তাহলে তার সাহিলের বয়সটা কত হবে? সন্তানের বয়সের 4 গুণ। সন্তানের বয়স ধরলাম এক্স, তাহলে সাহিলেরটা কত হয়ে যাবে স্যার? 4 গুণ মানে কি 4 গুণিত এক্স অর্থাৎ 4x। তার মানে সাহিলের বর্তমান বয়স পেলাম 4x, তার সন্তানের বয়সটা এক্স বছর বর্তমান। তাহলে কি বলছে? 5 বছর পর সাহিলের বয়স সন্তানের বয়সের 3 গুণ হবে। 5 বছর পরে, কালকে আবার একটা উদাহরণ দিয়েছিলাম, আজকে যদি তোমার বয়স 10 হয় তাহলে 5 বছর পর কত হবে? 10 যোগ 5। তার মানে সাহিল আর তার সন্তানের বর্তমান বয়স জানি আমরা, তাহলে 5 বছর পরে তাদের বয়সটা কত হয়ে যাবে? 5 যোগ করে দিব, তাহলে 5 বছর পর কত হয়ে যাবে? 4x প্লাস 5। আর এর কত হয়ে যাবে স্যার? x প্লাস 5। তার মানে 5 বছর পরে সাহিলের বয়সটা পেয়ে গেলাম 4x প্লাস 5, সন্তানের বয়স পেয়ে গেলাম কত? x প্লাস 5। তাহলে কি বলেছে? 5 বছর পরে সাহিলের বয়স সন্তানের বয়সের 3 গুণ হবে। সাহিলের বয়সটা যেটা হবে সেটা হবে তার সন্তানের বয়সের 3 গুণ। তার মানে সন্তানের বয়স x প্লাস 5 আছে, তার হয়ে যাবে 3 গুণ। কার বয়সটা? সাহিলের বয়সটা। তার মানে সাহিলের বয়স কার সমান হবে স্যার 5 বছর পরে? তার সন্তানের বয়সের 3 গুণের সমান হবে। তার মানে তার সন্তানের বয়সের সঙ্গে 3 গুণ করে দিব, সমান করে দিব তার সাহিলের বয়স। এখান থেকে ক্যালকুলেশন করব 4x 3x প্লাস 15। এই 3xটা যদি এপারে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? 4x মাইনাস 3x। তাহলে কত হয়ে যাবে স্যার? x। x এর ভ্যালু এই 5টাকে ওপারে নিয়ে যাও, তাহলে 15 থেকে 5 বাদ দিলে হয়ে যাবে 10। তার মানে x এর ভ্যালু পেয়ে গেলাম 10। তাহলে আমাকে জিজ্ঞাসা কি করেছে স্যার? তবে সাহিল ও তার পুত্রের বর্তমান বয়স কত? সাহিল ও তার পুত্রের বর্তমান বয়স কত? তার মানে দেখো সাহিলের বর্তমান বয়স স্যার কত ছিল স্যার? ধরেছিলাম 4x। তার মানে 4 ইন্টু এক্স এর ভ্যালুটা কত পেলাম? 10। 10 গুণ করে দাও, তাহলে 4 10 40। সন্তানের বয়স কত ছিল স্যার? সন্তান এক্স, এক্স এর ভ্যালু কত পেলাম স্যার? 10। তার মানে সাহিল ও তার পুত্রের বর্তমান বয়সটা কত পেয়ে গেলাম? 40 আর 10। তার মানে 40 আর 10 কোথায় রয়েছে স্যার? অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বয়স এজ রিলেটেড প্রশ্ন স্যার আমি সত্যি বলছি একেবারে সহজ প্রশ্ন। যদি তোমরা এইভাবে একই দিক থেকে ধরে ধরে করে আসতে পারো তাহলে বয়সের প্রশ্ন একবারে আমাদের বোনাস মার্ক। জয়টা এজ রিলেটেড প্রশ্ন থাকবে একেবারে বোনাস মার্ক। কিভাবে করবে বলে দিলাম টেকনিক, যে প্রশ্ন একদিক থেকে পড়বো আর একদিক থেকে ধরে ধরে বসাতে লাগবো। প্রশ্ন পড়া শেষ হবে আমার, উত্তরে শেষ হবে। বয়সের প্রশ্ন একেবারে সহজ স্যার, জাস্ট যেভাবে বলছি সেভাবে করে যাও এবং প্র্যাকটিস সেটগুলো প্রত্যেকটা প্র্যাকটিস সেট স্যার অ্যাটেন্ড করো। আমি প্রত্যেকটা প্র্যাকটিস সেটে স্যার একেবারে জিরো থেকে নিয়ে চলছি এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটে একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আসছি, প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যেহেতু আমাদের হাতে আর বেশি দিন সময় নেই, সেই জন্য আমাদেরকে সেই সমস্ত প্রশ্নগুলোকে টার্গেট করে চলতে হবে যেগুলোকে করতে গেলে আমাদের সমস্ত সিলেবাসটাকে কভার করতে পারি এবং সেই প্রশ্নগুলোকে করে আমরা আরও কিছু প্রশ্ন প্র্যাকটিস করতে পারি। কথার অর্থ কি? মানে এই প্রশ্নের মধ্যে দিয়ে আমরা অন্য প্রশ্নের কনসেপ্টগুলোকেও যেন বুঝতে পারি। সেই জন্য প্রত্যেকটা প্রশ্ন স্যার আমাদের গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটা আমি চাইবো যে তোমরা প্রত্যেকে যুক্ত হও স্যার এবং প্রত্যেকটা প্রশ্ন করার চেষ্টা করো। যেখান থেকে পারবে স্যার সেখান থেকে তোমরা বেশি বেশি করে এখন প্রশ্ন প্র্যাকটিস করার চেষ্টা করো। ক্লাস আমার হয়ে গেল, যেগুলো পারলে না প্রত্যেকটা আবার তুমি প্র্যাকটিস করো, রিভিশন করো যতক্ষণ না নিজে থেকে করতে পেরেছো। এইভাবে যখন করবে তখন দেখবে পরের প্র্যাকটিস সেটে যখন যাব তখন দেখবে আজকের প্র্যাকটিস সেটে যদি তুমি 8টার মধ্যে যদি 6টা পারো তাহলে কালকে দেখবে যে 8টার মধ্যে তুমি 7টা পারছো। এভাবে কি হবে? নিজেকে গেইন করবে স্যার, গেইন হবে, ইমপ্রুভ আসবে নিজের মধ্যে। এইভাবে যদি প্র্যাকটিসটা করে যায়, আর প্র্যাকটিস এবং রিভিশনের বিকল্প কিছু নেই। প্র্যাকটিস এবং রিভিশন যদি ঠিকঠাক করো তাহলেই তুমি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে, ভালো একটা মার্কস তুলতে পারবে পরীক্ষা হলে। তাহলে আশা করি তোমরা প্রত্যেকটা কথা বুঝতে পেরেছো এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা ঠিকঠাকভাবে করতে পারছো এবং আশা করি তোমরা ক্লাস শেষ হওয়ার পরে প্রত্যেকে স্যার প্র্যাকটিসটা ঠিকঠাকভাবে করছো, নিজেকে ফাঁকি না দিয়ে। তাহলে আর বেশি কিছু বলবো না, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।